শরীফ রেজা গম্ভীর হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আপনি যদি এতটা আস্থায় হারিয়ে থাকেন আমার উপর, তাহলে আর আমার থাকা চলে না এখানে। শরীফ রেজার মুখমণ্ডল মলিন হল। তা দেখে চমকে উঠলেন কনকলতা। আবেগের আধিক্যে বর্তমানের সাথে তার পলক কয়েকের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছিল। শরীফ রেজার এই কথায় হকচকিয়ে গেলেন তিনি এবং শশব্যস্তে বললেন, মানে সে কি? এ কথা কেন বলছেন আপনি? অভিমান ভরা কণ্ঠে শরীফ রেজা বললেন, আপনার যদি এই ধারণায় বদ্ধমূল হয়ে থাকে যে আর 5 জনের মতো আমারও একমাত্র নজর আপনার ওই ঠিকুজির উপর, আর সে কারণেই গিয়েছিলাম ত্রিবেণীতে, আপনার মূল্যায়ন স্রেফ আপনাকে দিয়ে করতে আমি অক্ষম, তাহলে বুঝব সেটা আমার নিতান্তই দুর্ভাগ্য, আর সেক্ষেত্রে সত্বর আমার এখান থেকে সরে পড়াই উচিত। একথায় কনকলতা মেরে গেলেন। প্রবল একটা নিঃশ্বাসের বেগ চাপতে চাপতে ফের তিনি মাথা নিচু করলেন এবং লহমাখানেক ওইভাবেই রইলেন। এরপর মাথা তুলে অপরাধীর মতো ধীরে ধীরে বললেন, কথাটা আপনার যদিও খুব শক্ত, তবু এজন্য দোষ আপনাকে দেব না। আসলে দিলে আপনার আমি আঘাত করেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, এটা ইচ্ছাকৃতও নয়, সত্যও নয়। ঘটনাচক্রে এমনটি মনে হয়েছে আপনার। শরীফ রেজা বললেন, মানে? কনকলতা বললেন, আপনি স্বীকার করুন আর না করুন, পরিচয় আমাদের অল্পদিনের হলেও আপনার সম্বন্ধে আমার ধারণা যে কত উচ্চ তা আপনি ঠিকই জানেন। আর 5 জনের মতো আপনাকে ফালতু মনে করার বা খাটো করে দেখার কোনো অবকাশই আমার নেই। তা মানে আপনি যে আমাকে কখনো ভুল বুঝতে পারেন, আমাকে মূল্যায়ন করতে ঠিকুজির যে কোনো প্রয়োজন নেই আপনার, তা আমি বুঝি। আর আমি যে এটা বুঝি তা আপনিও বোঝেন। কিন্তু আমার কথার মধ্যে আপনার প্রতি আমার যা অভিযোগ প্রকাশ পেয়েছে তা তামামি বাইরের, অন্তরের কিছু নয়। আমি বিশ্বাস করি এটাও আপনি বোঝেন। আমার সমঝে দেওয়ার অপেক্ষায় রাখে না। তাহলে গোলমালটা বেঁধেছে আমার অত্যধিক আবেগের জন্যে, আর কথাগুলো আপনাকে লক্ষ্য করে বলার জন্যে। আপনাকে সামনে রেখে বলার উদ্দেশ্য আপনাকে বলা নয়, ওই অছিলায় আমার প্রকৃত অবস্থাটা আপনার কাছে তুলে ধরা। আচ্ছা, আর আমার বলার কিছু নেই। এখন আমার অপরাধের শাস্তির ভার আপনার উপর। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কনকলতা। উঠতে উঠতে বললেন, তবে আর যে শাস্তি দেন, থাকা চলে না, এ কথাটা দয়া করে আর দোসরাবার বলবেন না। এ কথায় দিলে বড় চোট লেগেছে আমার। কিন্তু আপনি উঠছেন কেন? কনকলতা ধীর কণ্ঠে বললেন, এখন যাই। 2 দিন 2 দফা এলাম, দুবারই আপনাকে আমি আঘাত করলাম অনর্থক। কি যে হয়েছে আমার আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু এভাবে চলে গেলে যে আমি আবার আঘাত পাব। না না, দোহাই আপনার, কিছু মনে নেবেন না। আমি আবার আসব, এখন যাই। কনকলতার কণ্ঠে অনুনয় ফুটে উঠল। শরীফ রেজা বললেন, যাবেন? জি, যদি দয়া করে অপরাধ না নেন, আমি খুব অস্বস্তি বোধ করছি। আচ্ছা, আসুন। যাবার উদ্যোগ করেও কনকলতা আরেকবার কাতর কণ্ঠে বললেন, কিছু মনে করছেন না তো? না না না, আপনি আসুন। টলতে টলতে বেরিয়ে গেলেন কনকলতা। এই রহস্যময় মেয়েটির রহস্যময় আচরণে আর এক দফা তাজ্জব হলেন শরীফ রেজা। সেই সাথে তার মনে হলো কনকলতার পেছনে নাজুক ধরনের কোনো কিছু রয়ে গেছে নিশ্চয়ই, আর সে কারণেই এ প্রসঙ্গে এসে তিনি এতখানি বেসামাল হয়ে গেলেন। সদরে যেতে দেরি আছে এখনো। সামনের হপ্তা আসতে এখনো আরও কয়েকদিন মাঝখানে। ফৌজদার সাহেবের কথা মতো এলাকাটার নানা দিকে শরীফ রেজা প্রতিদিন ঘুরে বেড়াতে লাগলেন। তাকে পালাক্রমে সঙ্গ দিলেন মইজুদ্দিন মালিক ও দবির খাঁ। হিন্দু পাড়াটা বাদে নিকটবর্তী তামাম এলাকা তিনি ঘুরে বেড়িয়ে শেষ করলেন। হিন্দু পাড়াটা সময় মতো কনকলতায় দেখে আনবেন বলেছেন। তাই শরীফ রেজা নজর দিলেন দূরবর্তী এলাকায়। আলসের মতো ঘরে বসে না থেকে এ ধরনের ব্যাগার খাটাকে অগ্রাধিকার দিলেন তিনি। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়লেন শরীফ রেজা। দূরবর্তী গাঁয়ে যাবেন এই ইরাদা নিলেন। সঙ্গে রইল বল্লম, কাঁধে দবির খাঁ। একটানা হেঁটে তারা ফৌজদার সাহেবের গাটা পেছনে ফেলে এলেন এবং ভিন গায়ের হাল হকিকত, ভিন গায়ের মাঠ ক্ষেত, রাস্তাঘাট, বন, বাগান দেখবেন বলে সামনের দিকে হাঁটতে লাগলেন। গাঁগুলো সব ফাঁকা ফাঁকা।
মাঝখানে ঝোপঝাড়, খালবিল আর মস্ত বড় বড় মাঠ। মুক্ত মাঠের মধ্য দিয়ে রাস্তা, আঁকাবাঁকা মেঠো পথ। এই মেঠো পথই ধরলেন তারা। মাঠে ঢুকে শরীফ রেজা দু চোখ জুড়িয়ে গেল সবুজ ক্ষেতের বাহারে। এমনই সব মাঠ ক্ষেত পেরিয়ে তাকে হর হামেশা ছুটতে হয় গোটা মুলুকের নানা দিকে। তখন তার নজর থাকে সামনে, আর মন থাকে নানা চিন্তার আবর্তে। এমন করে দেখার মৌকা জুটেই না বড় একটা। আজ তার মন মেজাজ মুক্ত। আজ তিনি দেখার জন্যই বেরিয়েছেন। তিনি লক্ষ্য করলেন রাঢ় অঞ্চলের চেয়ে এই পূব অঞ্চলটা অনেক বেশি আবাদি। অঢেল ফসল মাঠে, ধান, কলাই, তিল, তিসি, জব, কাউন ইত্যাদি হরেক রকম ফসল ফলায় এ অঞ্চলের কৃষকেরা। তিনি দেখলেন মাঠ ভর্তি লোক, কৃষিকাজে অধিকাংশ ব্যস্ত। তিনি দেখলেন কেউ ব্যস্ত গবাদি পশুর পেছনে, মস্ত মস্ত গোচরে ভিড় করছে পশুর পাল। গরু, মহিষ, ছাগল, ভেড়ার বিরাট বিরাট দল, গোয়ালাদের গাভী আর কিছু কিছু দেশি জাতের অশ্ব। গরু চড়ানোর বট পাকুড়ের গাছ, বাবলা বনের ছায়া। রাখাল রসিক মানুষেরা ছায়ায় বসে এক মনে সুর তুলছে বাঁশিতে। মন উদাসী মেঠো সুর। দল বেঁধে ক্ষেতের কাজে গান হাঁকছে কৃষকেরা, লম্বা লম্বা ভাটিয়ালি। বাতাসের নাগরদোলায় দোল খাচ্ছে ফসল, শীষ, পাতা, কচি ডগা। ক্ষেতের পর ক্ষেত, সমুদ্রের তরঙ্গবৎ ঢেউয়ের পর ঢেউ উঠছে ভরা ক্ষেতের বুকে। সে ঢেউ ফেউর হারিয়ে যাচ্ছে দুরন্তের দিগন্তে। মনোমোহিনী দৃশ্য, গ্রাম বাংলার একান্তই নিজস্ব এক রূপ। পথ বেয়ে হাঁটছেন শরীফ রেজা, দেখছেন দেখছেন আর ভাবছেন। ভাবছেন তার জীবন কথা, তার জঙ্গি জীবনের ইতিবৃত্ত। এদের জীবন উৎপাদনের, এরা প্রাণ ধারণের যোগানদার। হর্ষ বিষাদ, সুখ দুঃখের এত নিশানাহীন প্রবাহে ভেসে চলে জীবন এদের। কারোই এদের জিন্দেগিটা নকশা কাটা নয়। ভবিষ্যতের পরিকল্পনা ও হিসেব নিকেশ সম্বলিত ছকবন্দি জীবন এদের অজ্ঞাত। ভবিষ্যতের ভাবনা এদের ক্ষীণ। তাই এরা শঙ্কাহীন, দ্বিধা, দ্বন্দ্ব, উদ্বেগহীন। দুঃখের আকুল হয়ে কাঁদে, সুখেরা দিল ফাটিয়ে হাসে। ঝড় ঝঞ্ঝা, বন্যা প্লাবন আর জরা ব্যাধির সাথে এরা একান্ত হয়ে চলে। এদের পাশে তার জিন্দেগি কতই না বৈচিত্র্যময়, কত না শৃঙ্খলিত, কতই না নৃশংস। শরীফ রেজা আর দবির খা মাঠ পেরিয়ে গাঁয়ে এলেন। এক গাঁ থেকে আরেক গাঁয়ে গেলেন তারা। কামারের হাঁফর, কুমোরের চাক, ছুতোরের মোকাম, তাঁতির তাঁত, কলুর ঘানি, শিল্পীর শিল্প আর দোকানের দোকান দেখে ফেরিওয়ালা, চুড়িওয়ালা, সাপুড়ে বাউল, পানওয়ালা হরেক রকম লোকের সাথে পরিচয় ও ভাব বিনিময় করে তারা অফর বেলায় বাড়ির পথ ধরলেন। আগে হাঁটছেন শরীফ রেজা, তার পেছনে দবির খাঁ। কিঞ্চিত হু হা আর এলোমেলো খুচরো কিছু প্রশ্নোত্তর দিতে দিতে অবিচ্ছেদ্য ছায়ার মতো শরীফ রেজার পিছে পিছে তামাম পথ ঘুরে বেড়াচ্ছে দবির খাঁ। নিরুৎসাহ, বিরক্তি বা নারাজ নাখোশের আভাসটিও তার মুখমণ্ডলে নেই। দবির খাঁ জেনেছে শরীফ রেজার বিচরণে সঙ্গতিত হবে তাকে। ব্যাস, পথ তাদের এ পৃথিবীর শেষ প্রান্ত তক হলেও পরোয়া নেই দবির খাঁর। জাহান্নাম তক হলেও অভি আচ্ছা। বিস্তীর্ণ এলাকায় উদ্দেশ্যহীন টহল দিয়ে মুক্তপ্রাণ ভ্রমণের স্বাদ আস্বাদন করলেন শরীফ রেজা। ফেরার পথে দবির খাঁকে প্রশ্ন করলেন, আচ্ছা চাচা, এলাকায় আগে কখনো এসেছেন? দবির খাঁ উৎফুল্ল কণ্ঠে জবাব দিল, বহুত বহুত। এলাকা তামামি আমার পয়চান করা আছে। উধার ও তাল বাগানের সরোবরে হুজুরের সাথে জিয়াদাবার এসেছি। শরীফ রেজা উৎসাহ ভরে বললেন, তালবাগানের সরোবর, ওটা আবার কোথায়? ওই তো সামনে, একদম নজদিক। আমিও ভি এসেছিল এক রোজ। তাই নাকি? কনকলতাও এসেছিল? জি বাপজান, মাছলি ধরা দেখতে। জব্বর জব্বর মাছলি। মাছলি ধরা মানে মাছ ধরা দেখতে? হ হ, ওহি বাত। কারা কারা এখানে মাছ ধরে? আরে তাজ্জব, সরোবর তো আমার হুজুরের। হুজুরের লোক ধরে, ফি বছর 2 দফা মাছলি পাকড়াও করে। আচ্ছা, বহুত উমদা এলাকা বাপজান। ইহা বড় সরোবর, এত তার পানি, আর বিলকুল খোলা ঢালা। এক ধার সে হাওয়া বইছে হর ওয়াক্ত। যান
জুড়িয়ে যায়। কই, সে কথা তো এতক্ষণ বলনি। ওই তো উধার দিয়েই পথ বাবজান, উধার দিয়ে যেতে হবে। তাহলে চলুন চলুন, ওখানে গিয়েই একটু বসি। অল্প আসতেই সামনে পড়ল সরোবর। সরোবর অর্থে বৃহৎ আকারের পুষ্করিণ বা দিঘি। সেখানে পৌঁছে শরীফ রেজা দেখলেন দবির খাঁর বর্ণনায় কোনো গলতি নেই। সত্যি সরোবরটা দেখার মতো, আর জায়গাটাও মনোরম। পাড়ের উপর কাতারবন্দি তালগাছ, ছায়ার তরে মুক্ত হাওয়া লুটোপুটি খাচ্ছে, পানি ভেজা বাতাস। দিঘির পাড়ে এসে তারা গাছের ছায়ায় বসলেন। দিঘিটাকে নিরীক্ষা করে শরীফ রেজা বললেন, এই সরোবরটার ধরন দেখে তো ঠিক মানুষের কাটা দিঘি বা সরোবর বলে মনে হচ্ছে না চাচা। কেমন যেন সব ছোট বড় আর আঁকাবাঁকা পাড়গুলো। জিনা বাবজান, এ সরোবর কোনো ইনসান তৈয়ার করেনি। জব্বর এক দরিয়া ছিল এটা, লম্বা এক নদী। এখন সে দরিয়ার তামাম দিক বন্ধ হয়ে গেছে, আর এই সরোবর পয়দা হয়েছে। ঠিক ঠিক তাই হবে। তাই সরোবর দেখতে কনকলতা এসেছিল? হ্যাঁ বাবজান, মাছলি ধরা দেখতে এক রোজ এসেছিল। স্রেফ এক রোজ? জি হ্যাঁ, মকান ছেড়ে ও বেটি তো জিয়াদা দূরে যায় না। যায় না? জি না, বেটি আমার ডর পায়। ডর? শরীফ রেজা বিস্মিত হলেন। দবির খা বলল, হ্যাঁ, ডর মানে ভয় পায়। কেন কেন, কিসের ডর? ইনসানের ডর। আমি জানে দিলে একটা ডর আছে, কোনো খন্নাস আদমি এসে তাকে পাকড়াও করতে পারে, এই ডর। শরীফ রেজা তাজ্জব হয়ে দবির খার মুখের দিকে চেয়ে রইলেন। ত্রিবেণীতে কনকলতার অতীত জীবনের কথা তার খেয়াল হল। তার ওই অতুলনীয় খুবসুরতের জন্যে ত্রিবেণীতে হামেশায় তার উপর ছোটখাটো হামলা চলত। কনকলতাকে সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো। সেই ভীতি বা ডরটা কনকলতার দিল থেকে যায়নি তাহলে এখনো? শরীফ রেজা সবিস্ময়ে প্রশ্ন করলেন, কেন চাচা? কনকলতার দিলে এমন ডর এখনো থাকবে কেন? ফৌজদার সাহেব আছেন, আপনি আছেন, মইজুদ্দিন মালিক সহ আরও অনেক নৌকর নফর সেপাই আছে এখানে। এত শক্তি তার পেছনে থাকতে এমন কোনো খন্নাস আদমি এ এলাকায় আছে যারা হামলা করার সাহস করবে কনকলতার উপর? দবির খাঁ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, বিলকুল নেই, একজনও নেই। এমন হিম্মত এ তল্লাটে কোনো আদমির নেই। নেই, জরুর নেই। এত বড় বুকের পাটা কোন আদমির থাকবে বাপ? দবির খাঁর হাতের এই বল্লমটা কোন আদমি না দেখেছে? তবে এর পরেও আর কনকলতার ডর কেন? এ এলাকার নয়, কনকলতার ডর করে ভিন মুলুকের ইনসানের, তার বাপের মুলুকের ইনসানের। তারাই কেউ পাকড়াও করে তাকে উধাও করতে পারে, এই ডর। বলেন কি, বাপের মুলুকের ইনসানের ডর? সে মুলুকটা কোথায় চাচা? পয়চান নেহিবাব যান। ও বাদ কনকলতার আম্মাও ঠিক ঠিক বলেননি, কনকলতাও জিয়াদা কিছু বলে না। স্রেফ বলে ওই দিকে, ওই দিকে। ওই দিকে মানে কোন দিকে? পশ্চিম দিকে। ওই সাদগা আল্লাহ খনেতের দিকে ইশারা করে। ওই এলাকার কোনো এক জায়গায় মকান ছিল তার বাপের। বাপটা তো বহুত আগারই ইন্তেকাল ফরমাইছেন। এখন ওখানের কোনো হকদার বা আপন লোক তাকে পাকড়াও করে ওই মুলুকে নিয়ে যেতে পারে, এই ডরটাই জোরদার তার। সে কি, এতে আবার ডর ভয়ের কারণ কি চাচা? নিজের লোকেরা এসে যদি তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, তাহলে তাতে তার ভয় পাবার কি আছে? আর নাখোশ হওয়ারই বা কারণ কি? এখানে আপনারা যারা তাকে মহব্বত করেন, ওই লোকজন ছাড়া তো তার আপন লোক বা রিস্তেদার কেউ নেই। তার অরেদের মাকানেও আসলে তার নিজের লোক কেউ নেই। তারা নাকি সবাই তার দুশ্মন। তার অলেদের মাকানটাও বহুত আগারি বেদখল হয়ে গেছে। নিজের লোকের দোহাই দিয়ে আসলে তারা তাকে লুট করতে চায়। ও তাই? তবু এ ধারণা কি করে দিলে তার পয়দা হলো চাচা, যে তার বাপের এলাকার লোকেরা এখানে এসে পাকড়াও করবে তাকে? দবির খাঁ তৎক্ষণাৎ সরবে জবাব দিল, এসেছিল, এসেছিল, ইসলিয়ে তো আম্মাজানের দিলে এত ডর। আর এক দফা তাজ্জব হলেন শরীফ রেজা। বললেন, এসেছিল কোথায় চাচা? এই ভুলুয়াই? নেহি নেহি, ও ত্রিবেণীতে। ত্রিবেণীতে? জি হ্যাঁ, আম্মির সাথে সে দফায় আমিও গেলাম ত্রিবেণীতে। ওই মহামন্দিরে হাজির হতেই মন্দিরের এক খাদেম এসে জানালো, দুরোজ আগারি এক আদমি এসে জব্বর খোঁজ করেছে আম্মির। সে আদমির মকান নাকি ওই পশ্চিম মুলুকে। আচ্ছা, শুনেই বেজার ঘাবড়ে গেল আম্মি যান।
আম্মির আম্মা তো এর আগেই মারা গেছেন। আমি ওই খাদেম লোককে সওয়াল করলাম, ও আদমি আভি তক ত্রিবেণীতে আছে না চলে গেছে? ও আদমি জবাব দিল, আভি তক এ ত্রিবেণীতে থাকতে পারে জরুর। তারপর শুনেই ফের চমকে উঠল আম্মি যান। ব্যাস, এরপরই সে সঙ্গে সঙ্গে অপাস এলো ভুলুয়াই, আর এক লহমা ত্রিবেণীতে থাকল না। বড় তাজ্জব ব্যাপার তো। জি হ্যাঁ, বড়ি তাজ্জিব ব্যাপার। আমি বললাম, আরে বেটি, ইয়ে দবির খা তো হর ওয়াক্ত হ্যায় তোমারই পাস, তোমার এত ডর কিসের? কোন আদমির হিম্মত আছে আমার সামনে তকলিফ দেবে তোমায়? লেকিন আম্মি আমার কোনো বাত শুনলে না, সিধা ভুলুয়াই ফিরে এলে। আচ্ছা, এরপর আম্মি যান আর কব্ভি ওই ত্রিবেণীতে যায়নি। কব্ভি যায়নি মানে? ওই ঘটনার পর আর কখনো যাননি। ওই ঘটনার পর আর কখনো যাননি? জি না, উধার যেতে আম্মি এখন বিলকুল নারাজ। শরীফ রেজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি আরেক দফা নিশ্চিত হলেন কনকলতার পেছনে এক রহস্য আছে জ্বলন্ত। সেই সাথে আরও তিনি বুঝলেন কনকলতা মুখ না খুললে এ রহস্যের সন্ধান পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আরও কয়দিন শরীফ রেজা এদিক ওদিক ঘুরে বেড়ালেন। এরপর সে নির্দিষ্ট হপ্তার পয়লা দিনে সোলাইমান ফৌজদার সাহেবের সাথে তিনি ভুলুয়ায় এসে হাজির হলেন। ভুলুয়ার প্রশাসক শাহ ফখরুদ্দিন সাহেব তখনও খুব ব্যস্ত। ভুলুয়ার এলোমেলো প্রশাসনকে ছকে ঢালার কাজ তার তখনও পুরোপুরি শেষ হয়নি। এরই মাঝে তার সাথে যে প্রাথমিক বৈঠক হলো তাদের, সে বৈঠক তেমন কিছু ফলপ্রসূ হল না। মামুলি বৈঠকের মতো ব্যক্তিগত আলাপ সালাপ আর প্রাথমিক কিছু কথাবার্তার মধ্য দিয়ে সে বৈঠক শেষ হল। ব্যক্তিগত আলাপের মধ্যে শরীফ রেজার প্রসঙ্গ ছিল মুখ্য। তার তাকত, উম্মিদ, আদব আখলাক আর ইদানিংকালে তার উপর শায়ক শাহ শফি হুজুরের নির্দেশাবলী, এসব নিয়েই ফৌজদার সোলাইমান খান সাহেব আর শাহ ফখরুদ্দিন সাহেব গরম গরম কথাবার্তা বললেন এবং শরীফ রেজার কর্ণমূল গরম করে তুললেন। বৈঠক শেষে সাকল্যে যা কাজের কথা হলো তা শরীফ রেজার এই মুহূর্তের কাজ সম্পর্কে কথা, অর্থাৎ তার মতো একজন মুক্ত, স্বাধীন, হিম্মতদার আর আজাদির কাজে নিয়মিত লোকের এক্ষণে কি করণীয় তাই নিয়ে কথা। শাহ ফখরুদ্দিন সাহেব তাকে চাটিগাঁ বা চট্টগ্রামে যাত্রা করার প্রস্তাব দিলেন। চাটিগাঁয়ে অবস্থিত দ্বীন ইসলামের অন্যতম সৈনিক কদল খান গাজী সহকারে অন্যান্যদের সাথে দেখা সাক্ষাৎ আর পয় পরিচয় করে আসতে বললেন। তার কথার সারমর্ম হল, যেহেতু স্রেফ অপেক্ষা করা ছাড়া তাদের এখন আর করার কিছুই নেই, সেহেতু ফৌজদার সাহেবের এলাকায় খালে বিলে না ঘুরে শরীফ রেজার মতো একজন জানবাজ লোকের এখন মাঝে মাঝে বাইরে বেরোনো উচিত এবং চাটগাঁ, শ্রীহট্ট, সমতট ও অন্যান্য এলাকার সুফি, দরবেশ, আউলিয়াদের সাথে যোগসূত্র স্থাপন করা উচিত। এ মুলুকের আজাদি যে দ্বীন ইসলামের স্বার্থে অতি প্রয়োজন, এ বোধ তাদের অনেকেরই আছে। যোগাযোগটা আগে থেকে থাকলে মৌসুমকালে তা কাজে দেবে অনেকখানি। এটা ছিল শাহ ফখরুদ্দিন সাহেবের একটা মামুলি বা সাদামাটা প্রস্তাব। জোরদার বা চরম পর্যায়ের নির্দেশ কিছু নয়, কিন্তু কথাটা তো তৎক্ষণাৎ মনে ধরল শরীফ রেজার, মনে ধরল ফৌজদার সোলাইমান খান সাহেবেরও। ভুলুয়ার সদর থেকে ঘরে ফিরে এসেই তারা এ নিয়ে ফের বসলেন এবং কথাটা বিশেষ গুরুত্ব সহকারে ভেবে দেখে শরীফ রেজা মনে মনে তৈয়ার হয়ে গেলেন। শরীফ রেজা শায়ক হুজুরের উম্মিদ, আজাদি আসুক বাঙ্গালার। শরীফ রেজার কাজ এই আজাদি আসার প্রক্রিয়ায় মেহনত দান করা, এই পর্যন্ত চিন্তাভাবনা। কিন্তু কার মাধ্যমে আসবে সে আজাদি, কে হবেন তার কর্ণধার, কে দেবেন তার নেতৃত্ব, এসব কিছুই নিশানা করা নেই। স্বাধীনতার পয়লা সাধক গিয়াসউদ্দিন বাহাদুরের সাথেই সে নিশানা ধুয়ে মুছে গেছে। শাহ ফখরুদ্দিন সাহেবকে কেন্দ্র করে এখন বর্তমানে চিন্তাভাবনা। ফৌজদার সোলাইমান খান সাহেব, শরীফ রেজা, ইনসান আলী প্রমুখ মুসলিমেও কয়েকজন শাহ ফখরুদ্দিন সাহেবকে কেন্দ্র করেই এই মুহূর্তে আজাদির আঁক কষছেন। প্রশাসন বা ক্ষমতার সাথে সম্পৃক্ত কোনো গুরুত্বপূর্ণ লোক এই গুরুত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা না নিলে ফৌজদার সাহেব বা শরীফ রেজার মতো ভাসমান শক্তির অধিকারী বাইরের কোনো লোকের পক্ষে সে খোয়াব দেখা এখন বাতুলতা। কিন্তু এই ফখরুদ্দিন সাহেবের ভূমিকায় এখন বেশ কিছুটা জটিল। সাহসের প্রশ্ন ছাড়াও প্রভুভক্তির পরাকাষ্ঠা তাকে পঙ্গু করে রেখেছে। বাহরাম খানের বর্তমানে তার ভূমিকা গৌণ। বাঙ্গালা মুলুকের আজাদি নিয়ে ভাবতে তিনি আগ্রহী, অনুভূতিও তীক্ষ্ণ, কিন্তু সত্তর কোন পদক্ষেপ নিতে বিলকুল তিনি নারাজ।
ভবিষ্যতেও তার চিন্তাভাবনা ঝোঁক বুঝে কোপ মারা, কোনো বড় ধরনের ঝুঁকির মধ্যে যাওয়া তেমন নয়। সুতরাং নিতান্তই তার অনীহার মুহূর্তে শক্তি তো চাই তাদের, যে দিক থেকে আসুক। পেছনে শক্তি থাকলে নেতৃত্ব একটা পাওয়াই যাবে, যেখান থেকে হোক। বাঙ্গালা মুলুকের আজাদি যখন একমাত্র লক্ষ্য তাদের জিন্দেগির, তখন শাহ ফখরুদ্দিনের পাশাপাশি আরও শক্তি তালাশ করতে দোষ কি? ফৌজদার সোলাইমান খান সাহেব আর শরীফ রেজা উভয়ে এ প্রসঙ্গে এক নিমিষে একমতে পৌঁছলেন এবং শরীফ রেজা সেই মোতাবেক তৈয়ার হয়ে গেলেন। খবর পেয়ে ছুটে এলেন কনকলতা। পাণ্ডুর মুখে এসে কনকলতা বললেন, সে কি কথা? আপনি একেবারে দেশান্তর হয়ে যাচ্ছেন? মানে শ্রীহট্ট, চাটগা, চন্দ্রদ্বীপ এমনই সব এলাকায়? শরীফ রেজা হেসে বললেন, না, ঠিক দেশান্তর হয়ে নয়, মানে একেবারে বিদেয় হয়ে যাচ্ছি নে, ফিরে আসবো জলদি জলদি। কনকলতার চোখের পাতা ভারী হয়ে এলো। বললেন, তাহলে যেতেই হচ্ছে সেখানে? ম্লান হাসি হেসে শরীফ রেজা বললেন, আপনি জানেনই তো আমার যা জিন্দেগি, তাতে কোনো জায়গায় স্থির হয়ে দীর্ঘদিন বসে থাকার ফুরসত আমার খুবই কম। শুধু চাটগা কেন বা শ্রীহট্ট কেন, আর অনেক দুর্গম ও খতরনাক এলাকাতেও যেতে হতে পারে আমার। তার অর্থ বালাই মুসিবত আর সংঘাত সংকটের বাইরে নিজস্ব কোনো অস্তিত্বই নেই আপনার? একদিক দিয়ে দেখতে গেলে কথাটা আপনার মিথ্যে নয়। আমার জিন্দেগিটা মোটামুটি এই ছকেই ঢালা। তবে নাউম্মিদ হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া একটা কাঁটার আঁচড়ও গায়ে আমার লাগবে না। সেই আল্লাহ তাআলার ইচ্ছেতেই তো সব হয়। বিপদ আপদের মধ্যে আপনি সব সময় থাকবেন আর আল্লাহর ইচ্ছে হবে না, এটা ভাবছেন কি করে? আল্লাহ তাআলার ইচ্ছে হলে এখানে এই ঘরের মধ্যে খিল দিয়ে থাকলেও আমার মুসিবত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কাজেই খামাখা ও সব দুশ্চিন্তা দিলে কিছু রাখবেন না। আল্লাহ তাআলার রহম হলে অতি সত্বর অপাস আসবো আমি, আপনি ভরসা রাখতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত একটা দিনও থাকব না। শরীফ রেজা যখন সত্যি সত্যি বেরিয়ে পড়লেন চাটগাঁয়ের উদ্দেশ্যে, কনকলতা তখন আর উদ্গত অশ্রুধারা আটকে রাখতে পারলেন না। টপ টপ করে কয়েক ফোঁটা পড়লই গিয়ে জমিনে। কিন্তু যত সত্বর ফিরবেন বলে ধারণা নিয়ে শরীফ রেজা বেরোলেন, চাটিগাঁয়ে পৌঁছে আর তার তত সত্বর ফিরতে পারলেন না। চাটিগাঁয়ে এসে তিনি দেখলেন, বাঙ্গালার মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত না হলেও বা কোনো মুসলমান শাসকের শাসন এখানে না থাকলেও এই চাটিগাঁয়ে দিন ইসলামের তৎপরতা পিছিয়ে নেই আদৌ। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের যুগ বা তৎপূর্ব থেকে আরব দেশের লোকেরা মূলত বাণিজ্যের উদ্দেশ্যে এবং সেই সাথে কিছু লোক দিন ইসলামের সওগাত নিয়ে এ মুলুকে আসা যাওয়া শুরু করেন এবং সমুদ্র তীরবর্তী বন্দর এলাকাগুলোর স্থানে পরিচিত হতে থাকেন। চাটিগা বন্দর এলাকাগুলোর প্রধানতম স্থান। বাঙ্গালা মুলুকের অন্যান্য স্থানের চেয়ে এ চাটিগাঁয়ের সেই থেকে আরব বণিকদের অধিক হারে যাতায়াত এবং ইসলামের অনুপ্রবেশ বা মুসলিম সমাজ গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। চাটিগা এ মুলুকের প্রধান সামুদ্রিক বন্দর হয়। ব্যবসায়ীদের সাথে আলেম আউলিয়া সুফি দরবেশ সমুদ্র পথে এসে এই চাটিগাঁয়ে অধিক হারে অবতরণ করতে থাকেন এবং বাঙ্গালা মুলুকে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার পর জোরদারভাবে ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করেন। বাবা আদম শহীদ, শাহ সুলতান রুমি, শাহ সুলতান মহিসাওয়ার, মখদুম শাহদৌলা প্রভৃতি আউলিয়াগণ বাঙ্গালা মুলুকের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়লেও অনেক পীর দরবেশ আউলিয়া চাটিগাঁয়ে সেই স্থান থেকে অবস্থান করতে থাকেন এবং এর ফলে কালক্রমে চাটিগা অঞ্চল 12 আউলিয়ার মুলুক রূপে খ্যাতি অর্জন করে। শরীফ রেজা চাটিগাঁয়ে এসে দেখলেন, সুদূর অতীত থেকে আরব বণিক ও সুফি দরবেশদের আসা যাওয়া, এখানে বেশ সংখ্যক মুসলমানদের বসতি স্থাপন হয়েছে এবং মুসলমান শাসন না থাকলেও এখানে ইসলাম প্রচারের কাজ জোরদারভাবে চলছে। এ সময় যে সকল সুফি দরবেশ মর্দে মুমিন এ অঞ্চলে ইসলাম প্রচারের কাজ নিয়ে অধিক ব্যাপৃত ছিলেন, তাদের মধ্যে কদল গাজী খান ও বদর আলম প্রধান। যে 12 জন আউলিয়া এ অঞ্চলে তৎকালে দিনের কাজ সবিশেষ খ্যাতি অর্জন করেন, কদল খান গাজী ও বদর আলম সে 12 জনেরই 2 জন। শায়খ শরীফ উদ্দিনও ছিলেন সেই 12 জনের আরেকজন। কদল খান গাজী শরীফ রেজাকে উষ্ণ দিলে গ্রহণ করলেন। তার সাথে আলাপকালে শরীফ রেজা দেখলেন, শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে কদল খান গাজীর অনেকখানি পরিচয় আছে আগে থেকেই। শরীফ রেজাদের
ধ্যান ধারণার কথা শুনে কদল খান গাজী বিপুলভাবে উৎসাহিত হয়ে উঠলেন এবং প্রয়োজন হলে তারা যথাসাধ্য মদত দান করবেন এই মর্মে স্বতঃস্ফূর্ত ওয়াদা দান করলেন। সাতগাঁয়ের শায়ক হুজুরের খাদেম হিসাবে শরীফ রেজার পরিচয় পেয়ে কদল খান গাজী সহকারে চাটিগাঁয়ে অবস্থিত দিন ইসলামের খাদেমেরা শরীফ রেজাকে কিছুতে অল্প দিনে ছাড়লেন না। ফলে কদল খান গাজীর মেহমান হয়ে শরীফ রেজাকে অনেক দিন এই চাটগাঁয়ে থাকতে হলো এবং আরও অনেক ব্যক্তিরই মেহমানদারি কবুল করতে হলো। এই সুবাদে শরীফ রেজা এই অঞ্চলের মোটামুটি প্রায় সকল পীর, দরবেশ আর অলি আউলিয়াদের সাথে পরিচয় করার প্রশস্ত এক মওকা পেলেন এবং সংশ্লিষ্ট সবার সাথে ভাব বিনিময় করলেন। দীর্ঘ সময় চাটিগাঁয়ে অবস্থান করার পর এদেরই নসিহত মাফিক আরও কিছু স্থান এলাকা ঘুরে তিনি শ্রীহট্টে হাজির হলেন। সেখানেও পীর, দরবেশ ও সুফি সাধকদের সাহচর্যে আরও কিছুদিন কাটিয়ে সমতট প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত তিনি যখন ভুলুয়ায় ফিরে এলেন, তখন তার ধারণা মাফিক সময়ের চেয়ে অনেক গুণে অধিক সময় গুজরান হয়ে গেছে।